আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ প্রতিরোধ ইসরায়েলের ধ্বংসকে নিকটবর্তী করেছে দাবি ইরানের সেনাবাহিনীর। বালুচর জুড়ে যেদিকে চোখ যায় শুধুই লাশ আর লাশ। আশ্রয় শিবির ছেড়ে বাড়ি ফিরছে ফিলিস্তিনিরা। বিস্তারিত খবরে জানবেন ইরান গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেনের বিমান, দাবি কানাডার। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে 248। বিপর্যস্ত ভারতে নতুন আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাস, 90 জনের মৃত্যু। সবশেষে জানবেন জেরুজালেম ও ইহুদিদের নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। মিষ্টি মিষ্টি কথায় থামার জিনিস ওরা না। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ প্রতিরোধ ইসরায়েলের ধ্বংসকে নিকটবর্তী করেছে দাবি ইরানের সেনাবাহিনীর। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী আজ ঘোষণা করেছে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ প্রতিরোধ দখলদার ইসরায়েলের ধ্বংসকে নিকটবর্তী করেছে। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ে ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী আরও বলেছে, দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের মজলুম জনগণের 12 দিনের সংগ্রামের মধ্য দিয়ে মিথ্যার বিরুদ্ধে সত্যর বিজয়ের ঐশী প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ফিলিস্তিনিদের এবারের প্রতিরোধ নয়া অধ্যায়ের সূচনা করেছে এবং নিশ্চিতভাবে বলা যায় বাইতুল মোকাদ্দাস মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের ব্যর্থতার কথা তুলে ধরে এটাকে মাকড়সার ডোম হিসেবে উল্লেখ করেছে ইরানের সেনাবাহিনী। বালুচর জুড়ে শুধুই লাশ আর লাশ। ভারতে ধারাবাহিকভাবে বেড়েই চলেছে আক্রান্ত মৃতের সংখ্যা, বাতাসে লাশ পড়া গন্ধ। এমন অবস্থা রয়টার্সে প্রকাশিত কিছু ছবিতে ভীতি ছড়িয়েছে। সেখানে দেখা যাচ্ছে বালুচর জুড়ে শুধুই পোতা লাশ, যত দূর জোরে চোখ যায় তত দূরই এমন চিত্র। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছিল, করোনা ভাইরাস ও অন্যান্য কারণে মৃতদের দাহ করতে কাঠের অভাব দেখা দিয়েছে। শ্মশানে লাশ দাহ করার জন্য লম্বা সিরিয়াল দিতে হচ্ছে, কখনো কখনো কয়েক দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এমন অবস্থায় অনেক লাশ নদীর তীরে বালুচরে পুঁতে রাখা হচ্ছে। এই ঘটনায় সবচেয়ে বেশি ঘটেছে উত্তরপ্রদেশে। যমুনা ও গঙ্গার দুই ধারে এমন হাজার হাজার কবরের সন্ধান মিলেছে। অনেক লাশ অল্প গভীরে পোতা হয়েছে, যার কারণে কাপড়ে ঢাকা লাশের বাইরের অংশ বেরিয়ে এসেছে। বাতাসের দুর্গন্ধের কারণে বসবাস করা কঠিন হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এর আগে নদীতেও শত শত লাশ ভাসতে দেখা গেছে, এখন নদীতে মিলেছে লাশ। শুরুতে বিভিন্ন রাজ্যের প্রশাসন এই ঘটনাকে অন্যদিকে নিতে চাইলেও পরে তারাও এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। উত্তরপ্রদেশ সরকার শুরুতে জানিয়েছিল কুসংস্কারের কারণে অনেক বাসিন্দারা তাদের কারো মৃত্যু হলে নদীতে ভাসিয়ে দেয়, তবে পরে শত শত ভেসে আসা লাশ দেখে ব্যবস্থা নেয় প্রশাসন। পশ্চিমবঙ্গ সরকার গঙ্গায় নজরদারির জন্য আলাদা ফোর্স নিযুক্ত করেছে। স্থানীয় জেলে ও পুলিশের সহায়তায় ভেসে আসা লাশ সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে, যাতে নদীর পানি ও বাতাস দূষিত না হতে পারে। আশ্রয় শিবির ছেড়ে বাড়ি ফিরছে ফিলিস্তিনিরা। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘন্টা পর ফিলিস্তিনে পৌঁছেছে প্রথম ত্রাণের চালান। ইসরায়েলি বাহিনী সীমান্ত খুলে দেওয়ার পর জাতিসংঘ সহ বিভিন্ন সাহায্য সংস্থার ত্রাণের ট্রাক ঢুকছে গাজায়। এসব ট্রাকে খাবার, জ্বালানি ও ঔষধ রয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের পর হাজারো ফিলিস্তিনি আশ্রয় শিবির থেকে বাড়ি ফিরছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ বলছে, এই এলাকার 1 লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছিল। সেখানকার 8 লাখ মানুষ খাবার, পানি ও জ্বালানির সংকটে রয়েছে। চলতি মাসে শেখ জারা দখল নিয়ে সংঘর্ষে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ শুরু হয়। তারপর শুরু হয় ইসরায়েলের দমন পীড়ন। অনেক এলাকা ছাড়েন, অনেকের নামে মামলা হয়, যা আন্তর্জাতিক মহলে দৃষ্টি কাড়ে। 11 দিন ধরে সংঘাত চলার পর 20 মার্চ রাতে যুদ্ধবিরতির ঘোষণা আসে। ইরান গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেনের বিমান, দাবি কানাডার। ইরানের 2020 সালের গোড়ার দিকে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার ব্যাপারে কানাডার আদালতের রায়ে বলা হয়েছে, তেহরানের আকাশে ইচ্ছা করে ইউক্রেনের বিমানটিকে গুলি করা হয়েছিল। তবে এই রায়কে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। কানাডার অন্টারিও হাইকোর্ট বৃহস্পতিবার এক রায়ে দাবি করেছে, তেহরানের আকাশে ইচ্ছা করে ইউক্রেনের বিমানটিকে গুলি করা হয়েছিল। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলেও উল্লেখ করে কানাডার ওই আদালত। এই সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খতিবজাদে বলেছেন, কানাডার আদালত উপযুক্ত দলিল বা সাক্ষ্য প্রমাণ ছাড়াই এই রায় দিয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, কানাডা ভূখণ্ডের বাইরে ঘটে যাওয়া কোনো ঘটনার সম্পর্কে বিচার করার কোনো এখতিয়ার দেশটির আদালতের নেই। কাজেই এই ধরনের রায় দিয়ে কানাডার আদালত প্রকৃতপক্ষে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
ইরানের এই মুখপাত্র ইউক্রেনে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কানাডা সরকার একপেশে নীতিতে দুঃখ প্রকাশ করে বলেন, কানাডার আদালত আমেরিকার আদালতগুলোকে অনুসরণ করে আগে থেকেই অভিযুক্ত নির্ধারণ করে নিয়ে কল্পনাপ্রসূত রায় ঘোষণা করেছে। গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে 248। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলের আগ্রাসনে নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 248 জনে। শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এর আগে টানা 11 দিন গাজায় বিমান হামলার পর বৃহস্পতিবার ইসরায়েলের মন্ত্রিসভার এক বৈঠকে হামলা বন্ধ করে যুদ্ধবিরতি যেতে সম্মতি দেয়। শুক্রবার থেকে কার্যকর হওয়া এই যুদ্ধবিরতিতে গাজায় হতাহতদের উদ্ধারে নতুন কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, উদ্ধার অভিযানে নতুন করে হতাহত উদ্ধারের ফলে মোট নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 248 জনে। নিহতদের মধ্যে 46টি শিশু ও 39 জন নারী রয়েছে। গত 11 দিনে ইসরায়েলি হামলায় আহতের কথা উল্লেখ করতে গিয়ে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, কমপক্ষে 1948 ফিলিস্তিনি আহত হয়েছেন ইসরায়েলের হামলায়। বিপর্যস্ত ভারতের নতুন আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাস, 90 জনের মৃত্যু। ভারতের একদিকে তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস, অন্যদিকে এখন নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে মিউকোরমাইকোসিস। মে মাসের শুরুর দিকেই ভারতের চিকিৎসকরা মিউকোরমাইকোসিসের ব্যাপারে সতর্ক করা শুরু করেন। অনেকটা বিরল এবং সম্ভাব্য মারাত্মক এই সংক্রমণ ব্ল্যাক ফাঙ্গাস হিসেবেও পরিচিত। ভারতে এখন পর্যন্ত যারা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে দেখা গেছে অধিকাংশই হয় করোনায় আক্রান্ত হয়েছেন বা কিছুদিন আগেই হয়তো করোনা থেকে সুস্থ হয়েছে। মূলত সুস্থ হয়ে ওঠার পরও অনেকের ইমিউন সিস্টেম অনেকটা দুর্বল হয়ে পড়েছে। এমন লোকজনই নতুন এই রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। এছাড়া এই রোগে আক্রান্তের তালিকায় রয়েছেন ডায়াবেটিস রোগীরাও। ভারতে গত কয়েক সপ্তাহে কয়েক হাজার মানুষের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের উপস্থিতি ধরা পড়েছে। এর মধ্যে কয়েকশো মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন এবং কমপক্ষে 90 জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে ভারতের 2 রাজ্যে নতুন এই রোগের জন্য মহামারী ঘোষণা করে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কেন্দ্রীয় সরকারও ব্ল্যাক ফাঙ্গাসকে গুরুত্ব দিচ্ছে বলে জানানো হয়েছে। ব্ল্যাক ফাঙ্গাসের লক্ষণ, মাটি বা জৈব সারের মতো স্যাঁতসেঁতে পরিবেশে এই ছত্রাক তৈরি হয় এবং এটি শ্বাসনালীতে আক্রমণ করতে পারে। তবে এটি করোনা ভাইরাসের মতো একজনের দেহ থেকে অন্যজনের দেহে ছড়ায় না। যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্স জানিয়েছে, নানা ধরনের ছত্রাক এই রোগের জন্ম দেয়। তবে এই ছত্রাক অনেক মানুষের ক্ষেত্রেই ততটা ক্ষতিকর নয়। তবে ইমিউন সিস্টেম দুর্বল এমন লোকজনের ক্ষেত্রে এই সংক্রমণ বেশ গুরুতর হতে পারে। মিষ্টি মিষ্টি কথায় থামার জিনিস ওরা না। আমরা সরাসরি রিপোর্টারের ভাষাতেই আপনাদের কাছে তার বক্তব্য তুলে ধরব। যে ছাগলের বেড়া দেখভালের কথা সেই বেড়া খাচ্ছে, আর বানরের পিঠাভাগের মতো ডায়লগ কপসাইতেছে। আসলে আপনি দুর্বল হলে অনাচার আর উপদেশই আপনার ভাগ্য। আজকের দুনিয়ায় মুসলমানরা নেতাহীন, দিশাহীন, নৈতিকতাহীন, অন্তহীন ঘুরছে। কিন্তু অনন্তকাল ধরে এই খেলা ও পেন্ডুলামের মতো ঘোরাঘুরির সুযোগ দেখি না। কেউ না কেউ ছাগলের মুখে গুমায় লাগাবে আর দুষ্ট বালক ইসরায়েলকে দেবে সজোরে কিক। সেটা হবে একদম কর্দমাক্ত আকাশ, মেঘমুক্ত মাঠ আর সজোরে কিকে রেফারি মাঠের বাইরে যাওয়ার মতো। এক্ষেত্রে আজারি তুর্কি মডেল উদাহরণ হতে পারে। আজারবাইজানের দখলকৃত ভূমি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনার নামে খেলছিল পশ্চিমারা, আর আজারিরা পেছন পেছন ঘুরছিল। এবার দেখেন কিককে আর্মেনিয়া পগার পার, আর ফ্রান্সের ম্যাক্রো কেউমাও করতেছে। দর্শক হিসেবে রাশিয়ার ভূমিকাও এখানে কম নয়। মোটা দাগে তুরস্ক চেয়েছে আর্মেনিয়াকে একটা শিক্ষা দিতে, আর রাশিয়া তার ঘরের সামনে ঘেউ ঘেউ করা আমেরিকা তথা পশ্চিমাদের সপাট থাপ্পড় লাগাতে। সুতরাং মাইনাসে প্লাস। ম্যাক্রো এখনও সেই পরাজয় মেনে নিতে পারে নাই। তার জ্বলন দেখেন, জ্বলছে, ফুসছে, বিলাপ করছে। আফসোস, ম্যাক্রো ছাগলের হাতেই ছিল আজেরি আর্মেনীয় সমস্যা সমাধানের ভার। তাই বরাবরই আমাদের কাছে মনে হয়েছে আলোচনায় গাজা তথা ফিলিস্তিনের মুক্তি নেই, মুক্তি হবে লড়াই সংগ্রামে, যুদ্ধ ধ্বংস যুদ্ধে। জানি অনেকে অবাক হবেন, বলে কি অশান্তি ছড়ায়, কিন্তু পবিত্র বায়তুল মুকাদ্দাসের অতীত ঘাটলে জাস্ট আলোচনা বলে কিছু পাওয়া যায় না। এখানে আরও সম্ভাবনা। যুদ্ধ মানে রক্তপাত, আর যুদ্ধ মানে বিপন্ন জীবন জেনেও আমার মনে হয় দখলদারেরা বুঝতে বাধ্য হলো, আর তা হলো কেবলই অস্ত্রের ভাষা। জেরুজালেম বা মসজিদুল আকসা জটিল ইস্যু, আজারবাইজান আর্মেনিয়ার মতো সহজ না, আবেগহীন না একক কোনো কিছু। জেরুজালেম খ্রিস্টানদেরও বুকে, তাদের ধর্মের জন্মভূমি এখানে। তারা এখন ইহুদিদের মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে মজা লুটছে। কখনো ইহুদিরা যদি জেরুজালেমের একক অধিকার দাবি করে, এই খ্রিস্টানরাই আবার তাদেরকে লাঠিপেটা করে জেরুজালেম ছাড়া করবে। খ্রিস্টান ধর্মের উৎপত্তির পর থেকে তারাই কিন্তু ইহুদিদের বেশি মাইট দিছে, আর ইহুদিদের সবসময়ের আশ্রয়দাতা ছিল মুসলমানেরা উদার হস্তেই দুনিয়া শাসন করেছে। যাই হোক, আমাদের চোখে সমস্যাটা হলো মুসলমানদের। তারা গত 100 বছর যাবৎ রিয়াকশন করেছে বেশি, কিন্তু অ্যাকশনে নেই বা অ্যাকশনে যাওয়ার সামর্থ্য রাখে না।
নিরীহ অ্যাকশনে কারো কিছু যায় আসে না। বাইডেন কেন ন্যায় বিচার করছে না, পশ্চিমা মিডিয়া কেন মিথ্যা খবর প্রচার করছে, আরবরা কেন চুপ, ভারতীয়রা কেন ইসরায়েলকে সমর্থন করছে, এইসব কান্দাকাটি করে কোনো লাভ নেই, 2 পয়সারও দাম নেই। এভাবে ভিক্ষাবৃত্তি করে 4 পয়সা পকেটে পুরানো যায়, কিন্তু কাউকে কোনো কিছু মানানো যায় না। আমাদের একটা আল জাজিরা তৈরি করতে হবে। মার্ক জুকারবার্গের কাছে কোনো কিছু চাওয়ার আগে নিজের চেহারাটা আয়নায় কয়েকবার দেখতে হবে। গাজা যুদ্ধ 2021-এর চিত্র বর্ণনার মোড় এক আল জাজিরায় ঘুরিয়ে দিয়েছিল। সঙ্গে ছিল তুর্কি সংস্থা আনাদোলু ও জাতীয় টিভি তেরেতে বা টিআরটি। রিয়াকশন না করে এভাবে অ্যাকশন করতে হবে, করলে দেখা যাবে একদিন যেমন বিবিসি উলঙ্গ হইয়া যাইতেছে, অন্যদিকে বরিস জনসনের লুঙ্গি নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। বাইডেন আমতা আমতা করে বলতেছে ফিলিস্তিনিদেরও আত্মরক্ষার অধিকার রয়েছে। ইরানি মিডিয়াগুলো তো আরেক দাগ সরস, পাড়ার কথা আগে গাইল পাড়ায় সেই পুলার মতো যা মন চায় তাই লেখে। এর একটা ফল দেখেন, বাংলাদেশের অনেক মিডিয়া একসময় হামাসের নামের আগে জঙ্গি লিখত, এখন লেখে না। এমনকি কলকাতার বর্ণবিদ্বেষী আনন্দবাজার পত্রিকাও কনফিউশনে পড়ে যায় কি লিখবে। যা করতে পারলে লাভ আছে তা হামাস কিছুটা হলে করে দেখেছে এই যুদ্ধে। বিমান হামলার জবাবে রকেট ছুড়েছে, সাধারণ ইসরায়েলিরা রকেটের ভয়ে মাটির নিচে বাংকারে গিয়ে আশ্রয় নিয়েছে। এতে আর কিছু না হোক, ইসরায়েলিদেরও যে জীবনের ভয় আছে তা প্রমাণ করা গেছে। হামাসের সম্বল শুধু গুলতি আর পাথর হলে ইসরায়েল হয়তো আরও বছর দশেক আগেই পুরো গাজা দখল করে ফেলত। একবার ভাবেন, হামাস যদি বিমান হামলার জবাবে তেল আবিবে স্থল অভিযান চালানোর ঘোষণা দিতে পারত, তাহলে কি ঘটত? আজারবাইজানে যা ঘটেছে এখানেও তাই ঘটত। আসলে হামাস এখানে একটা প্রতীক। আইয়ুবের মতো কেউ না কেউ ঠিকই সেই দিনকার নেতানিয়াহুর ডান গালে বাম হাতে চল লাগাবে। এই চল লাগানোর শক্তি যতদিন মুসলিমরা অর্জন করতে না পারবে, ততদিন তাদের ভূমি বেদখল থাকবে, তারা মায়ের উপর থাকবে। গরিবের বউ সবার ভাবির মতো আদর্শ কুড়াবে। যা বুঝি মিষ্টি মিষ্টি কথায় থামার জিনিস ওরা না। দুনিয়া শক্তের ভক্ত নরমের জম। আজ মুসলিমরা দুর্বল বলে কতজন কতভাবে দয়া দেখায়। মুসলিমরা শক্ত হলে ভক্তি দেখাতো। দাদা দামোদর মোদি সমাবেশ করে বলতো মুসলিম মেরা ভাই হে, হাম প্যালেস্তাইনকে সাথ হে। আজ দুর্বল বলে বাউরালো মুখ ভ্যাংসায়। ইসরায়েল হয়তো আসছে দিনে পুরো ফিলিস্তিনি দখল করে নেবে। এই অঞ্চলে আরবদের বড় অংশই হয়তো চূড়ান্ত গৃহহীন হবে। এরপর গল্প শেষ। আমি তো দেখি শুরু। দেখি কেউ একজন বলছে খেলা হবে। আজকের মুসলমানরা সারা পৃথিবীর মায়ের খাচ্ছে বলে ইমাম মাহাদির অপেক্ষায় আছে। ঈসা আলাইহিস সালাম এসে তাদের উদ্ধার করবে বলে নিজেকে সান্ত্বনা দেয়। একটু ফিরে তাকান মঙ্গলদের দিকে। পৃথিবীর ইতিহাসে এক অজেয় যোদ্ধা বাহিনী, সর্ববৃহৎ স্থল সাম্রাজ্যের অধিকারী, যারা এক নিমেষেই ছাই করে দিয়েছিল শত বছরে গড়ে ওঠা বাগদাদের মুসলিম সভ্যতাকে। সেদিনও মুসলমানদের অনেকে বলেছিল আমাদের পক্ষে মঙ্গলদের মোকাবেলা করা সম্ভব নয়, ইমাম মাহাদি আসছে, আমরা তার অপেক্ষায় আছি। ইমাম মাহাদির দরকার হয়নি, সেই মঙ্গল আগ্রাসনকে রুখে দিয়েছিল যাযাবর তুর্কিরা। এরপর তারা পৃথিবী শাসন করেছে কয়েক শত বছর। এখন মাহাদি আসেনি, তবে মাহাদি আসার অপেক্ষার প্রহর গুনছে মুসলিমদের বিশাল একটি অংশ। আমরা এভাবে দেখি না শেষ জামানা কিয়ামত কবে হবে তা নিয়েও ভাবি না। আমরা ভাবি একটা দিন গত হতে হতে নিজেকে কতটা আপডেট করতে পারছি, নিজেকে কতটা যোগ্য করা যাচ্ছে তা নিয়ে। এবং বিশ্বাস করি কোনো এক যাযাবর হঠাৎ একদিন আমেরিকার কলার ধরে বলবে আমাদের ভূমিতে তোদের মাতবাড়ি করতে কে কইছে, বিনা নোটিশে গাট্টি বসকা বাইন্দা রাইতের মধ্যে এই এলাকা ছাড়বি, নইলে এখান থেকে ধরে নিয়ে আটলান্টিকে চুবামো। সেদিন আবার আল আকসা মুক্তির হাসি হাসবে, ইহুদিরা খোলা চিঠি লিখবে, সারা দুনিয়া থেকে আমরা বিতাড়িত, বড় আশা করে আপনাদের ভূমির দিকে আসছি, দয়া করে মাথা গোজার আশ্রয়টুকু দিন। এবং তারা শান্তিপূর্ণভাবে জেরুজালেম শহরে বসবাস বা প্রার্থনা করার অনুমতি পাবে। আর একদল নতুন ষড়যন্ত্র দাগাবে। এভাবেই হয়তো চলতে থাকবে।